দল নিবন্ধন নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন, তদন্তের নামে প্রহসনের অভিযোগ। কার্যক্রম স্পষ্ট না করলে ধাক্কা খেতে পারে জাতীয় নির্বাচনে, শঙ্কা বিশেষজ্ঞের। দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়বে জামাত ইসলামী, যুক্তরাষ্ট্রের ডাক্তার শফিকুর রহমান। প্রভুত্ব নয়, বন্ধুত্বের ভিত্তিতে পররাষ্ট্রনীতি তৈরির আহ্বান। 2 দশক পর যৌথ অর্থনৈতিক কমিশন বৈঠকে বসবে বাংলাদেশ পাকিস্তান। ঢাকায় আসছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। অর্থনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়ার পরামর্শ। পাবনায় যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রাক, 2 শিক্ষার্থী সহ নিহত 3। গুরুতর আহত 2 জন হাসপাতালে ভর্তি, পালিয়ে গেছেন চালক। এবং কয়েক দফা মেরামতেও ঝুঁকিমুক্ত হয়নি আখাউড়া সিলেট রেলপথ। জরাজীর্ণ অবস্থায় 13টি সেতু, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সংস্কারে 1881 কোটি টাকার প্রকল্প অনুমোদন। সময় সংবাদের সঙ্গে আছি আমি মনির হোসেন। নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। বারবার তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন নিবন্ধন প্রত্যাশীরা। বিশেষজ্ঞরা বলছেন, দল নিবন্ধনে ইসি অবস্থান স্পষ্ট করতে না পারলে প্রশ্নের মুখে পড়তে পারে জাতীয় নির্বাচন। কাউসারা চৌধুরী কুমুর রিপোর্ট। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। এই পর্যায়ে আমরা পত্রিকায় বিজ্ঞপ্তি দিব। গত 30 সেপ্টেম্বর ইসির এমন সিদ্ধান্তের পরই বাংলাদেশ জাতীয় লীগ নিয়ে তৈরি হয় কৌতূহল। দলটির কেন্দ্রীয় কার্যালয়ের খোঁজ নেওয়া শুরু করে বিভিন্ন গণমাধ্যম। হ্যালো, কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে কোথায় আপনার? মিরপুরের ঠিকানায় গিয়ে মেলে একটি গোডাউন ঘর। নেই কোনো নাম ফলক বা সাইনবোর্ড। এমনকি দলের গঠনতন্ত্র নিয়েও সদুত্তর নেই দলটির চেয়ারম্যানের। ভাই, আজকে আমি খুব ব্যস্ত থাকবো, এই কারণে আমার ইন্টারভিউটা আজকে নাও হইতে পারে। অবশেষে দলটি নিয়ে গণমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্যের ভিত্তিতে নতুন করে তদন্ত করতে চিঠি দেয় কমিশন। শুধু তাই নয়, পুনঃ তদন্তে রাখা 7 দলের সঙ্গে পর্যালোচনায় রাখা 3 দলকেও এঁটে দেয় ইসি। রাজনৈতিক দলগুলো যেসব জেলা উপজেলার কমিটি জমা দিয়েছে, এর বাইরেও তদন্ত করছে ইসি। শুধু তাই নয়, প্রথম দফা তদন্তে যেসব কাগজপত্র কিংবা দলিল চাওয়া হয়েছে, পুনঃ তদন্তে তারও বেশি তথ্য চাওয়া হচ্ছে, যা রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মনে করছেন নিবন্ধন প্রত্যাশী দলের নেতারা। আগের রিপোর্ট যেটা আছে সেটা তারা কোনো না কোনোভাবে সেটা ম্যানিপুলেট করে তারা সেটাকে বাতিল করবে, এবং এখন তারা যে রিপোর্ট তারা নিয়ে যাবে এটা আসলে তাদের সাজানো রিপোর্ট। ভাড়া নিছি, ভাড়ার ডিস্কটা আমরা দিছি, আমাদের দখলে অফিস, সেখানে বলতেছে যে এটার যে মালিক, তার মালিকানা দলিল দেখান। এখন মাঠ পর্যায়ে যেটা চলতেছে, আমাদের সব উপজেলার কমিটি চাওয়া হচ্ছে। আমরা জমাই দিয়েছি 103টা, সব উপজেলা প্রত্যেকে পাবে। ওনারা যেন আর চাপ না নেন। ওনারা যদি চাপ নিয়ে কাজ করেন প্রশ্নবিদ্ধ হবেন। কিন্তু দল নিবন্ধনের মতো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হলে কমিশন কিভাবে জাতীয় নির্বাচন আয়োজন করবেন তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকেরও। তদন্ত কমিটির রিপোর্টে প্রবলেম আছে, অথবা তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা যারা করেছেন তাদের কাছে প্রবলেম আছে। ছোটখাটো বিষয়গুলিতে যদি ঝুঁকি থাকে, তাহলে নির্বাচন কিভাবে তারা করবেন, এটা তো আমরা একটা ভয়ের মধ্যে থেকে একটু হতাশ হয়ে যাই। তবে ইসি সচিব জানান, তথ্যে ঘাটতি থাকায় পুনঃ তদন্তের সিদ্ধান্ত। কিছু কিছু তথ্যের অসম্পূর্ণতা পাওয়া যাচ্ছে। প্রাসঙ্গিকভাবে একটা সঠিক সিদ্ধান্তে আসার জন্য পুনঃ পর্যালোচনাটা সময়ের দাবি। ভুল হয়ে বাতিল করা থেকে একটু সময় নিয়ে আরও পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটাই দেওয়া উচিত। কারো সঙ্গে অন্যায় করা হবে না বলেও জানান ইসি সচিব। দশম, একাদশ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি দলকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এই 5টি দলের মধ্যে বাংলাদেশ সুপ্রিম পার্টির বাইরে আর 4টি দলের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না। নিবন্ধনের নামে এবারও যাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রহসন করা না হয়, এমনটি প্রত্যাশা নিবন্ধন প্রত্যাশী রাজনৈতিক দলগুলোর। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় গেলে শিক্ষা, ন্যায় বিচার, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুন দৃষ্টিভঙ্গির প্রতিশ্রুতি তুলে ধরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্রের মিশিগানে এক গণসংবর্ধনায় তিনি বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ ও মজলুম মানুষের পাশে দাঁড়াবে তার দল। পররাষ্ট্রনীতিতে কারো প্রভুত্ব নয়, পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানান তিনি।
এছাড়া প্রবাসীদের অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। আমাদের 1 নম্বরের অঙ্গীকার হচ্ছে জাতির ভাঙ্গাচোরা বিধ্বস্ত শিক্ষা ব্যবস্থায় আমরা সবার আগে হাত দেব ইনশাআল্লাহ। যে জাতির মেরুদণ্ড ঠিক নাই, এই জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সমাজের কোথাও এখন ন্যায় বিচার বা সুবিচার নেই। গ্রাম্য আদালত থেকে শুরু করে সুপ্রিম কোর্ট সব জায়গায় অসতরা বসে আছে। আমরা সেই বিচারটা সমাজে কায়েম করতে চাই। দেশকে অর্থনৈতিক জঞ্জাল থেকে মুক্তি দিতে হবে। গোটা ব্যাংক এবং নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরস এটাকে পুরো আবার ঢেলে সাজাতে হবে। 2 দশক পর আবারও মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের অর্থনৈতিক নীতি নির্ধারকরা। দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে বাণিজ্য ঘাটতি, রফতানি পরিবহন ব্যয় ও ব্যবসায়ীদের বিনিয়োগের নিশ্চয়তার নানা প্রতিবন্ধকতা কাটাতে কতটা ভূমিকা রাখবে ঢাকা ইসলামাবাদ যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক? বিশ্লেষকদের মতে শুধু অর্থনৈতিক নয়, কূটনীতিক বোঝাপড়ারও সমাধান করতে হবে দুই দেশকে। শাতিলা শারমিনের রিপোর্ট। 20 বছর পর সোমবার ঢাকায় বসছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে 9ম যৌথ অর্থনৈতিক কমিশন জিইসির বৈঠক। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, আর্থিক সেবা, ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা থাকবে আলোচনায়। প্রাথমিকভাবে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ খান চিমার নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে পরিবর্তন আসে ইসলামাবাদের সিদ্ধান্তে। এবারের বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এ বৈঠকে একটি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। জিইসি বৈঠকের পরদিন মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। 2023 সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $587 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে রফতানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া, পরিবহন ব্যয়, বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে। পাকিস্তান যেগুলো আমদানি করে সেগুলোর উৎপাদন সক্ষমতা, সরবরাহ সক্ষমতা আমরা বৃদ্ধি করতে পারি কিনা, পাকিস্তানের মার্কেটে সে ঢুকতে পারছে কিনা, সেখানে সুবিধা দিতে পারছে কিনা, কারণ সে তো ওই অবস্থায় চলে এসেছে। সেই জায়গায় যদি একটা উইন উইন সিচুয়েশন হয়, যেই অর্থনৈতিক কাঠামোর কথা চিন্তা করা হচ্ছে সেটা হয়তো বড় হতেও পারে। একটা মিউচুয়াল রিকগনিশন এগ্রিমেন্ট যদি আমি করি, তাহলে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক বাধা দূর হয়ে যায়। কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক অমীমাংসিত ইস্যুগুলোর বোঝাপড়া জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই 54 বছরে বাংলাদেশ কিন্তু বড় ধরনের সম্পর্ক করেছে তার আশেপাশে দেশের সাথে। পাকিস্তানের সাথে দেনা পাওনার কিছু বিষয় ইত্যাদি রয়ে গেছে, এগুলাকেও নিরসন না করে আমরা সামনের দিকে সাস্টেনেবলি অগ্রসর হওয়াটাও কিছুটা হয়তো সেখানে প্রশ্ন থেকে যেতে পারে। রাজনৈতিক সদিচ্ছাটা আছে ঠিকই, কিন্তু ওটা হলেই যে একেবারে অর্থনৈতিক কাঠামো বড় হবে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব না। বিশ্লেষকরা বলছেন দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা যেমন নতুন করে আলোচনার টেবিলে, তেমনি আঞ্চলিক ভারসাম্য এবং কূটনৈতিক বোঝাপড়ার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ঢাকা ইসলামাবাদ সংলাপ। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ রেলওয়ের ঝুঁকিপূর্ণ সেকশনে নাম আখাউড়া সিলেট সেকশন। আখাউড়া থেকে সিলেট অংশে বেশ কয়েক দফা মেরামত কাজ করা হলেও রেলপথটি ঝুঁকিমুক্ত হয়নি। এক লাইনের এ সেকশনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রেলওয়ে বিভাগ বলছে রেললাইন সংস্কারে 1881 কোটি টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেটের মোগলাবাজার স্টেশনে চট্টগ্রাম থেকে আসা আন্তনগর ট্রেন উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ পথে এমন দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। আখাউড়া সিলেট রেলপথ অংশটি আখাউড়া, কুলাউড়া, শাহবাজপুর ভারতের মহিষাদন রেলপথের অংশ হিসাবে 1896 সালে নির্মাণ হয়। আর
কুলাউড়া সিলেট রেলপথটি 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধকালে ব্রিটিশ সরকারের অধীনে আসাম বেঙ্গল রেলওয়ে নির্মাণ করে। সড়ক পথে ঝামেলার কারণে রেলপথ চালুর পর থেকে ভ্রমণের জন্য ট্রেনকে বেছে নেন যাত্রীরা। 7 বছরে 13টি ট্রেন দুর্ঘটনায় প্রশ্নের মুখে এ রেলপথ। বাসে যে রাস্তায় রাস্তায় জাম্প হয়, ট্রেনে জামটা হয় না। বাসে যদি যাই তাহলে সেক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া বা বিশ্ব রোডের ওই জায়গাতে বেশি জ্যাম পড়ে থাকে। ছোটবেলা থেকে ট্রেন বেটার মনে করি আর কি। ট্রেনের জার্নি অনেক নিরাপদ, অনেক আরাম। চলতি মাসের প্রথম সপ্তাহে এই জায়গায় উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হলে শত শত যাত্রী বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। সিলেট আখাউড়া রেলপথের দৈর্ঘ্য 177 কিলোমিটার। জরাজীর্ণ হয়ে পড়া এ সেকশনে রয়েছে 13টি ঝুঁকিপূর্ণ সেতু। রেলওয়ের ভাষায় যা ডেড স্পট। এছাড়া ট্রেন লাইনও রয়েছে ত্রুটি। একটি লাইন থাকায় দুর্ঘটনায় রেলপথ বন্ধ হয়ে যায়। 2 লাইন নির্মাণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি করলেও আপাতত শুধু লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। তবে সংস্কার হচ্ছে না কোনো সেতু। 4টি বগি রেল লাইন থেকে ছিটকে পড়ে, এটা থেকে অন্তত শিক্ষা নিয়ে আমি মনে করি দ্রুত গতিতে সংস্কার প্রয়োজন। আমরা তো এখন এই যে টেন্ডার প্রসেসে যাওয়ার জন্য আমরা ডকুমেন্টেশন করছি আর কি। যে জায়গাগুলো বেশি খারাপ এগুলো আমরা টোটাল পুনর্বাসন করব। রেল স্লিপার থেকে ধরে আনুষঙ্গিক এগুলো আমরা রিনিউয়াল করব। ডাবল লাইনের কাজটা এখন আমাদের প্রক্রিয়াধীন, ওইটা এখনো মন্ত্রণালয় পাস হয় নাই। পাস হলে হয়তো আমাদের ট্রেনের সময় বাঁচবে, কোচিংয়ের সময় বাঁচবে, নতুন লাইন হলে দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আখাউড়া সিলেট রেলপথে ছোট বড় 250টির বেশি সেতু কালভার্ট রয়েছে। 3 ফুট থেকে 300 ফুট দীর্ঘ এই সেতুগুলো ব্রিটিশ আমলে নির্মিত। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। 5 বছরে নতুন ভবন নির্মাণ শুরু না হওয়ায় টিনের খুপড়ি ঘরে মাথার উপর পলিথিন টাঙিয়ে স্টেশনের কাজ করছেন রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা। যাত্রীদের ভোগান্তি আরও ভয়াবহ। নেই বিশ্রামাগার, টয়লেট সহ নিরাপত্তা। জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের এমন বেহাল দশা। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন ঊর্ধ্বতনদের জানিয়েও কোনো কাজ হচ্ছে না। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর সহ 8 জেলার মানুষের রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রেলপথ যোগাযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনটি 1911 সালে প্রতিষ্ঠিত হয়। স্টেশনটিতে 4টি আন্তনগর ও 2টি কমিউটার এবং 3টি লোকাল ও মেইল ট্রেন চলাচল করে। তবে গত 1 বছর ধরে ইঞ্জিন সংকটের কারণে 3টি লোকাল ও মেইল ট্রেন বন্ধ রয়েছে। পুরাতন স্টেশন ভবন হওয়ায় 2021 সালে তা ভেঙে ফেলা হয়। বর্তমানে স্টেশনে কার্যক্রম পরিচালনা করা হয় একটি টিনের খুপড়ি ঘরে। ঝড় বৃষ্টিতে ভিজে আর তাপদাহে দায়িত্ব পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। বিশ্রামাগার, টয়লেট সহ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে যাত্রীরাও। কিছু কাজ করে আর কিছু মেরে ধরে খায় শেষ করে দেয়। এইভাবে দীর্ঘদিন যাবৎ আমরা ভোগান্তি ভুগতেই আছি। ওয়েটিং রুমটাও নাই, তারপর ওয়াশরুমগুলোও ঠিক নাই। বিভিন্ন মাদকের আঁকড়া অনেক সময় দেখা যায়, কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা আমরা এখানে আদৌ দেখি নাই। ভবন হচ্ছে এভাবে সময় যাচ্ছে। তো বৃষ্টির দিনে পানি পড়ে, আবার রোদের সময় তাপমাত্রা সময় থাকা যায় না। স্টেশন মাস্টারের অভিযোগ 2022 সালে নতুন ভবন নির্মাণ প্রকল্প শেষ হবার কথা থাকলেও এখনো কাজ শুরুই হয়নি। দীর্ঘ 5 বছর আগে স্টেশন ভবনটা ভাঙার পর থেকেই আমরা এই টিন সেটে প্রবেশ করতেছি, যেখানে অনেক কষ্ট করে আমরা কাজ করতেছি। দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশনের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,18 লাখ টাকা। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। এবারও লভ্যাংশ দেওয়ার অনিশ্চয়তা দেখা দিয়েছে 24টি ব্যাংকের। এসব ব্যাংকের সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকগুলো আমানতের অর্থ এমন সব খাতে বিনিয়োগ করেছে যেখান থেকে অর্থ ফেরত পাওয়া সম্ভব নয়। ফলে পরিশোধিত মূলধন থেকে খেলাপি বেশি থাকায় অনাস্থায় প্রভাব পড়বে বিদেশি ব্যাংকের সঙ্গে লেনদেনেও। এমনকি মূলধন ঘাটতির কারণে ঋণ দিতেও কোনো ব্যাংক এই মুহূর্তে অসমর্থ। সেলিয়া সুলতানার রিপোর্ট। ব্যাংক খুলতে নিজেদের বিনিয়োগকৃত মূলধন নিজেদের কারণেই হারিয়েছে 24টি ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী 500 কোটি টাকা জমা দিয়ে ব্যাংক শুরু করতে হয়। তফসিল ব্যাংকগুলোর কার্যক্রম চালানোর জন্য ন্যূনতম রক্ষিত মূলধন MCR 10% ও ক্যাপিটাল কনজারভেশন বাফার CCB থাকতে হয় 2.5%। তাহলেই ধরা হয় ব্যাংক খাতের স্বাস্থ্য ভালো। সেই রিস্ক ওয়েটেড ক্যাপিটাল বা মূলধন অনুপাতে সম্পদের নিরাপত্তা সঞ্চিতি রাখতে ব্যর্থ হয়েছে 24টি ব্যাংক, যেখানে রয়েছে রাষ্ট্রায়ত্ত 4 ব্যাংক ছাড়াও 2টি বিশেষায়িত ব্যাংক ও 18টি বেসরকারি ব্যাংক। সম্মিলিত মূলধন ঘাটতি 1.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতিবেদন বলছে এসব ব্যাংকে লাগামহীন খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় এই দুরবস্থা। ব্যাংকগুলো এমন সব খাতে বিনিয়োগ করেছে যেখান থেকে অর্থ ফেরত পাওয়া সম্ভব নয়। ব্যাংকিং সেক্টরে ওভারঅল খেলাপি ঋণের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, যার ফলে ক্যাপিটাল শর্টফল আছে এরকম ব্যাংকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। একটি ব্যাংক যদি দুর্বল মূলধন কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, তার পক্ষে কিন্তু খুব বেশি দিন তাকে সাস্টেইন করা সম্ভব হয় না এবং একটা স্ট্রং ভিত্তির উপর দাঁড়িয়ে তার ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবে তেমন অবস্থাও তাদের পক্ষে সম্ভব হয় না। ব্যাংকগুলোর মূলধন ঘাটতির প্রভাবে ব্যাংকগুলোর বিনিয়োগ বা ল্যান্ডিং ক্যাপাসিটি কমে যাবে। শেয়ার হোল্ডাররা লভ্যাংশ নিতে পারবেন না। প্রভাব পড়বে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দেবার বিষয়েও। এছাড়াও বিদেশি ব্যাংকের সাথে লেনদেনেও হোঁচট খাবে ব্যাংকগুলো। যেহেতু মূলধন হয়ে গেছে 2%, 1% বা মাইনাস, এর অর্থ হচ্ছে এই মুহূর্তে ব্যাংকগুলো যে পরিমাণ বিনিয়োগ করছে, এই বিনিয়োগের সমুদয় অর্থই কিন্তু হচ্ছে আমানতকারীদের অর্থ। এর অর্থ হচ্ছে যে আমি 100 টাকা ঋণদান করছি, এখানে কিন্তু মালিক পক্ষের কোনোই বিনিয়োগ নাই, সমুদয় বিনিয়োগ হচ্ছে কিন্তু আমানতকারীদের অর্থায়ন থেকে এটা করা হচ্ছে। তো সুতরাং আমানতকারীরা কিন্তু আরও বেশি মাত্রায় ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে। এর আগে 2024 সালের শেষে 20 ব্যাংকের মূলধন ঘাটতি ছিল 1,72,000 কোটি টাকা। তার আগের প্রান্তিকে 16 ব্যাংকে মূলধন ঘাটতি ছিল 53,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। শয্যার তুলনায় 3 গুণ রোগী প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন ময়মনসিংহ মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে। সংশ্লিষ্টরা বলছেন, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হলেও বর্তমানে সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। রোগীতে ঠাসা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। 24 শয্যার বিপরীতে ভর্তি প্রায় 3 গুণ রোগী। অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। পরিসংখ্যান বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা নিয়েছে 326 জন রোগী। আর গেল 2 মাসে এর মাত্রা ছাড়িয়ে চিকিৎসা নিয়েছে আরও 937 জন, যার মধ্যে চলতি অক্টোবর মাসেই 364 জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারানো 10 জনের মধ্যে অক্টোবরে মৃত্যু হয়েছে 4 জনের। ডেঙ্গু কিন্তু দিনের পর দিন বাড়তেছে। আগে যে পরিমাণ ভর্তি ছিল তার তুলনায় এখন অনেক বেশি পরিমাণে ভর্তি হচ্ছে। আমাদের পর্যাপ্ত জনবলও নাই আসলে, আর স্পেসও নাই। সংশ্লিষ্টরা জানান, আগে রাজধানী বা আশেপাশের জেলা থেকে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হলেও এখন সংক্রমণ বাড়ছে স্থানীয় পর্যায়ে। এর বড় অংশই নগরীর বাউন্ডারি রোড, নতুন বাজার ও কলেজ রোড এলাকার বাসিন্দা। সংক্রমণ ছড়িয়ে পড়ায় চলতি মাসেই নগরীর শতাধিক রোগী ভর্তি হয়েছে হাসপাতালে। ময়মনসিংহে ডেঙ্গু নিয়ে আমরা কখনো আতঙ্কই ছিলাম না, এইবার যেভাবে আতঙ্ক ছড়াচ্ছে। আমার এক রোগীর আক্রান্ত হয়েছে, পরে আমি আইসি, আবার পরে আমারও সাথে সাথে আক্রান্ত হয়েছে। নতুন বাজার এরিয়া, তারপরে বাউন্ডারি রোড, কলেজ রোড, নাহার রোড, এই রিজনের রোগীগুলো আমরা একটু বেশি পাচ্ছি। বাউন্ডারি রোড এলাকায় দেখা যায় বিভিন্ন ভবন নির্মাণ কাজ চলছে। সেখানে যত্রতত্র জমে আছে পানি। আশেপাশের ড্রেনেজ ব্যবস্থাও অচল। জমে থাকা পানিতে মশার আখড়া। নগরীর বিভিন্ন ড্রেনের চিত্র এমনই। সন্ধ্যার পরে কিন্তু মশার এফেক্টটা বেশি হয় এবং সেই ক্ষেত্রে আমাদের বাচ্চারা খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। সিটি কর্পোরেশন যদি এদিকে নজর না দেয়, এটা মহামারী অবস্থা ধারণ করবে। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি। এদিকে সিটি কর্পোরেশন জানিয়েছে, মশক নিয়ন্ত্রণে চলছে ক্র্যাশ প্রোগ্রাম। জলাশয় পরিষ্কারেও নেওয়া হয়েছে উদ্যোগ। তবে সচেতনতার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার আশা প্রশাসকের। ক্র্যাশ প্রোগ্রামের পাশাপাশি জলাশয় পরিষ্কার করার জন্য কিন্তু একটা অলরেডি একটা বাজেট উত্থাপন করা হয়েছে এবং সেটা আমি পরীক্ষা নিরীক্ষা করে অলরেডি দিয়ে দিয়েছি। এই কার্যক্রমটা আবার শুরু হচ্ছে। 2024-25 অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশনের বাজেট ধরা হয় 1.5 কোটি টাকা। এর মধ্যে ব্যয় করা হয়েছে 1/2 কোটি টাকা।
ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি জানায় শনিবার সন্ধ্যায় ৬ বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডারের মধ্যে সীমান্তের ১০৫ নম্বর পিলারের কাছে শূন্যরেখায় পতাকা বৈঠক হয়। এ সময় বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা ১১ পুরুষ, ১৭ নারী এবং এক শিশুকে বিএসএফ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে তাদের মুজিবনগর থানায় সোপর্দ করা হয়। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাদাঘাট হয়ে কুমারগাঁও পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালে। ৩ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ভূমি অধিগ্রহণ, মামলা জটিলতা আর রাজনৈতিক পট পরিবর্তনে স্থবির হয়ে পড়েছে কাজ। সড়ক ও জনপথ বিভাগ বলছে, জমি অধিগ্রহণের জন্য আগেই ৭৭ কোটি টাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। তবে ভূমি মালিকরা সঠিক কাগজ জমা না দেয়ায় প্রক্রিয়া আটকে আছে। এমন অবস্থায় ২০২৬ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। ৪ লেন সড়কের 2 লেনের কাজ সমাপ্ত হলেও অপর 2 লেনে এখনও রয়ে গেছে স্থাপনা। ভূমি মালিক ও সড়ক বিভাগের টানাপোড়েনের মধ্যে ঝুলে আছে ভূমি অধিগ্রহণ। এতে অনেকটাই থমকে আছে সড়কের গুরুত্বপূর্ণ অংশের কাজ। সিলেটের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে সড়ক পরিবহন মহাসড়ক বিভাগের আওতায় ২০২২ সালের ১ জানুয়ারি একনেক সভায় অনুমোদন দেওয়া হয় কুমারগাঁও বাদাঘাট এয়ারপোর্ট সড়ক 4 লেন উন্নয়ন প্রকল্প। প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের ২৬ নভেম্বর। ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন, মামলা আর ভূমি জটিলতার কারণে বছর গড়িয়ে গেলেও শেষ হচ্ছে না কাজ। এতে ভোগান্তিতে জমির মালিক ও স্থানীয়রা। আলসির কারণে এই রাস্তাটা এখনো পুরোপুরি কাজ শেষ হইতেছে না। রাস্তা ভাঙ্গা দেখে ব্রেক মারিয়া উল্টিয়া লইয়া পরে কিংবা অনেক মোটরসাইকেলও দুর্ঘটনা ঘটে। 3টা নোটিশ, 3টা দ্বারা আছে, একটা নোটিশ আমরা আইছি না। প্রকল্পের কাজ এখনো শেষ না হওয়ায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে পণ্য বোঝাই ট্রাকগুলোকে। চালকরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন হলে শহরে না ঢুকেই বাইপাস সড়ক ব্যবহার করে যেতে পারবেন দেশের বিভিন্ন প্রান্তে। বাঁচবে কর্মঘণ্টাও। সারাটা দিন এখানে বসে থাকতে হয় লুট করে। যদি এই রাস্তাটা হয়ে যায় তাহলে আমাদের ড্রাইভারদের জন্য অনেক উপকার হবে। 4 লেনের রাস্তাটা হয়ে গেলে আমরা বাইপাস দিয়ে বাইরে যাবো, এই যানজটও থাকবো না। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ার পেছনে কারণ হিসেবে স্থানীয় জনপ্রতিনিধি ও ভূমি মালিকরা বলছেন, কিছু জায়গার মামলা ভূমি অধিগ্রহণের নোটিশ দিলেও টাকা না দেয়ায় জটিলতায় স্থবির হয়েছে প্রকল্পের কাজ। ফখলর সুবিধা যাতে হয়, জনগণেও টেকা পায়, যারা জায়গা জমি যাইব টেকা পায়, জনগণ আর সুবিধার স্বার্থে আটতেও পারে বা চলাচল করতে পারে গাড়িগুড়া, শহরের যানজট যাতে কমিয়ে আইতে পারে। অধিগ্রহণ ঝামেলার কারণে কাজ আটকে আছে, একটু স্লো হচ্ছে আর কি। কিন্তু যেখানে আমাদের কোনো ঝামেলা নাই বা অধিগ্রহণের ঝামেলা নেই, এইসব কাজ আমরা চলমান আছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, ভূমি অধিগ্রহণের জন্য ৭৭ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে দেয়া হয়েছে। কিছু এলাকায় মামলা চলমান থাকায় কাজ শেষ করা যাচ্ছে না, তবে শিগগিরই সমস্যা সমাধান হবে। আমরা আশা করছি জমি বুঝে পাওয়ার পরে আমাদের অতিরিক্ত হয়তো বা 6 মাসের প্রয়োজন হবে কাজটি সম্পন্ন করার জন্য। সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। ব্যয় ধরা হয়েছে ৭২৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। জামালপুরের ইসলামপুরে যমুনার তীরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশেহারা চরাঞ্চলের বাসিন্দারা। রয়েছে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগও। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। জাহাঙ্গীর আলমের তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। আমার বাড়ি নদী ভেঙে নিয়ে গেছে, এখন আমি বউ পোলাগান নিয়ে আমি অন্য বাড়িতে উঠায় আসি, থাকার জায়গা নাই। একসময় যেখানে ছিল মানুষের বসবাস, মাঠে ছিল ফসল, এখন সেখানে শুধুই নদীর উত্তাল ঢেউ। জামালপুরের ইসলামপুরে এভাবেই ভাঙছে যমুনার পূর্ব তীর। কর্মহীন হয়ে পড়েছেন শত শত মানুষ। খোলা আকাশের নিচে চরম অনিশ্চয়তায় দিন পার করছেন ক্ষতিগ্রস্তরা। বছরের পর বছর চরাঞ্চলের মানুষের এ ভোগান্তি।
গত জুলাই আগস্টে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পায় যমুনা সহ উত্তরের নদ নদীর পানি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে নদীতে কমতে শুরু করে পানি, তবে শুরু হয় তীব্র ভাঙন। গত এক সপ্তাহে বেলগাছা ইউনিয়নের প্রায় 2 কিলোমিটার এলাকার 4 গ্রামের 2 শতাধিক বসত ভিটা চলে যায় নদীগর্ভে। বিলীন হয় শত শত বিঘা ফসলি জমি ও গাছ। ভাঙন অব্যাহত থাকায় চরমোহনিয়ার কয়েকটি এলাকা ইউনিয়নের মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। অব্যাহত ভাঙন থেকে রক্ষা পেতে বসতভিটা সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ভাঙন কবলিতদের রয়েছে সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগও। ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে সম্প্রতি মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। হাতে কর্ম করে খামো। ধানগুলো হয়েছিল সেগুলো সব নদীর মধ্যে গেছে। সরকারের থেকে কোনো অনুদান দেয় না। কোন সময় যে চলে যাবো গা, গ্রামের মানুষ দৌড়ে দৌড়ে এসেও ধরতে পারবো না। ভিটা বাড়ি সব নদী নিয়ে গেছে গা, অস্থায়ী অবস্থা হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলো যদি নদীর গর্ভে চলে যায় তাহলে এই প্রত্যন্ত অঞ্চলের বাচ্চা ছেলে মেয়েরা তারা অশিক্ষিত হয়ে পড়বে। অনেক জায়গায় গিয়েছি, উপজেলা, তারপর আমরা পানি উন্নয়ন বোর্ডে গিয়েছি, ওনারা কোনো আমাদের ডাকে সাড়া দেয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা নিতে করা হবে সমীক্ষা। খুব দ্রুতই এই সমীক্ষা প্রকল্পের প্রস্তাবনাটি প্রেরণ করব। পাশাপাশি এগুলার সমীক্ষাটা হয়ে গেলে সমীক্ষা প্রকল্পের মধ্যে যেভাবে এগুলো স্টেবিলাইজেশনের জন্য রেকমেন্ড করা হবে সেভাবেই পরবর্তীতে প্রকল্প গ্রহণ বা ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামপুর উপজেলায় গত 1 বছরে নদীগর্ভে বিলীন হয় 1000-এর বেশি বসতঘর, সড়ক, মসজিদ, মাদ্রাসা সহ ফসলি জমি, আর বাস্তুচ্যুত হন প্রায় 20,000 মানুষ। সময় সংবাদ, জামালপুর। দেখছেন সময় সংবাদ, সঙ্গে থাকুন। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর আরও 10% শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্টারিও প্রদেশের একটি শুল্ক বিরোধী বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের ছবি ব্যবহার করায় এই প্রতিক্রিয়ামূলক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প ওই বিজ্ঞাপনকে প্রতারণামূলক আখ্যা দিয়ে বলেন এটি যুক্তরাষ্ট্র বিরোধী শত্রুতামূলক কাজ। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার পণ্যে 35% পর্যন্ত শুল্ক আরোপ করেছে, যদিও কিছু খাতমুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ছাড় পেয়েছে। নতুন সিদ্ধান্তে গাড়ি ও ধাতব পণ্যে 25 থেকে 50% পর্যন্ত কর বহাল রেখে এর ওপর আরও 10% শুল্ক বাড়ানো হবে। আফগানিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার আলোচনা ব্যর্থ হলে আবারও সংঘাত শুরুর হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের কর্মকর্তাদের বৈঠকের আগে কথা বলেন তিনি। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় দোহায় হওয়া যুদ্ধবিরতির পর শনিবার শুরু হয় এই প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা, যা রোববার পর্যন্ত চলবে। আফগানিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপস্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। তবে পাকিস্তান তাদের প্রতিনিধিদের পরিচয় প্রকাশ করেনি। বিশ্লেষকদের মতে ইস্তাম্বুল বৈঠকে গোয়েন্দা তথ্য বিনিময়ের প্রক্রিয়ায় আলোচনার মূল বিষয় হবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে 47তম আসিয়ান সম্মেলন। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় বহুপাক্ষিক বাণিজ্য, নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব এবং কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে যৌথ কৌশল নির্ধারণ। মালয়েশিয়া থেকে আব্দুল কাদেরের রিপোর্ট। 47তম আসিয়ান সম্মেলন বর্তমানে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যা রোববার 26 অক্টোবর থেকে শুরু হয়ে 28 অক্টোবর পর্যন্ত চলবে। এই 3 দিনের সম্মেলনে আসিয়ানের 10 সদস্য দেশের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়ন সহ প্রায় 30 জনেরও বেশি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নিচ্ছে।
সকালে সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আসিয়ান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। তার স্বাগত বক্তব্যে এই বছরের থিম অন্তর্ভুক্তি এবং স্থায়িত্ব অনুসারে একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই আসিয়ান ঐক্য গঠনের জন্য মালয়েশিয়ার আকাঙ্ক্ষা তুলে ধরেন। সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি যোগ দেবেন। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পূর্ব তিমুরকে আসিয়ানের পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তির স্বাক্ষর অনুষ্ঠান, যা আনোয়ার ইব্রাহিম এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতেই সম্পন্ন হবে। এছাড়া প্রধান আলোচ্য যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে মিয়ানমারের 5 দফা ঐক্যমতের বাস্তবায়ন পর্যালোচনা, বাণিজ্য শুল্ক হ্রাস, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ইস্যুসহ বৈশ্বিক মানবিক সংকট। অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও ইউরোপীয় ইউনিয়নের সাথে ম্যাক্রো অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সহযোগিতা নিয়ে আলোচনা। এছাড়াও ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো নতুন সেক্টরাল ডায়ালগ পার্টনারদের সাথে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা। সামগ্রিকভাবে এই সম্মেলনে নেতারা আঞ্চলিক সংহতি, এরপর অর্থনৈতিক স্থিতিশীলতা, মিয়ানমার সংকট, দক্ষিণ চীন সাগর বিরোধ এবং টেকসই উন্নয়নের মতো বিষয়গুলোতে একটি সম্মিলিত ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করার চেষ্টা করবেন। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। দেখছেন সময় সংবাদ। খেলার খবর। মৌসুমের প্রথম এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল দুনিয়া। সুপার সানডেতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। তবে মহাগুরুত্বপূর্ণ এল ক্লাসিকোর আগে কাতালানদের সবচেয়ে বড় চিন্তার কারণ লম্বা ইনজুরি তালিকা। অন্যদিকে বার্সেলোনাকে কথায় নয় মাঠে জবাব দিতে চায় রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু কাল রাত 9:30টায়। লড়াইটা ঐতিহ্য আর মর্যাদার। মৌসুমের প্রথম এল ক্লাসিকো ইতিহাসে 262তম, যে দ্বৈরথ ঘিরে পুরো বিশ্বের ফুটবল প্রেমীদের চোখ থাকে টেলিভিশনের পর্দায়। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর এই লড়াই বরাবরের মতো উত্তাপ ছড়াচ্ছে ফুটবল দুনিয়ায়। এবার জয়ের হাসি হাসবে কে? গেল মৌসুমে 4 বার মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সা। লালিগায় 2 বার, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপে মুখোমুখি হয়ে 4 বারই জয়ের হাসি হেসে মাঠ ছাড়ে কাতালানরা। বিপরীতে জয়হীন থেকে হারের ক্ষত নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তাই মাদ্রিদিস্তাদের সামনে এবার বড় চ্যালেঞ্জ এল ক্লাসিকো জয় দিয়ে রাঙানোর। খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। আমার মনে হয় মাঠে বল দখল এবং হাই প্রেসারের মাধ্যমে আমাদের শক্তি প্রয়োগ করা খুবই গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচে। ফ্লিক থাকবেন না, তার অভাব সবসময় আমাদের ভোগায়। এই চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে এবং আমরা সেরাটা দেব। এদিকে দুর্দান্ত ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে লা লিগায় 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লস ব্লাঙ্কোস। এল ক্লাসিকোর ইতিহাস ঘাটলে দেখা যায় জয়ের পাল্লা ভারী রিয়ালেরই। তবে রিয়ালের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা এবার কঠিন হতে যাচ্ছে কাতালানদের জন্য, কেননা ফুল ফিট স্কোয়াড নিয়ে দারুণ আত্মবিশ্বাসী কোচ শাবি আলোনসো। রুডিগার ও আলাবা ছাড়া সবাই আছেন সুস্থ। ভিনি এমবাপ্পেকে নিয়ে সন্তুষ্ট কোচ। অতীত পরিসংখ্যানকে একপাশে রেখে এই ম্যাচ জিততে মুখিয়ে শাবি। এটা এল ক্লাসিকো, বিশেষ একটা ম্যাচ। এই ম্যাচের উত্তাপ অনেক বছর ধরে চলে আসছে, সামনেও থাকবে। এই মৌসুমে এটাই প্রথম। আমরা চাই এই ম্যাচের সবটুকু সময় উপভোগ করতে। বার্সেলোনার অনেকেই অনেক কিছু বলছে, সেগুলোতে নজর দিতে চাই না। মাঠে পারফর্ম করে প্রমাণ করতে হবে। আমাদের দারুণ সব খেলোয়াড় আছে, ভালো স্ট্রাইকার আছে, যাদের গতি অনেক বেশি, তাদের পাসগুলোও নির্ভুল। নিজেদের সেরাটা দিয়ে মৌসুমের প্রথম এল ক্লাসিকো জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে চাই আমি। রোমাঞ্চকর এই দ্বৈরথের 261 বারের দেখায় 105 বার জিতেছে রিয়াল মাদ্রিদ আর 104 বার জয়ের হাসি হেসেছে বার্সেলোনা। আর 52 ম্যাচে ড্র করেছে দু দল। তাজিম খন্দকার, সময় সংবাদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সাদিক হাসান ইমান। ধন্যবাদ মনির। এই সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।